আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ আসলে কি ভালো আছে? বাংলাদেশ ভালো পর্যায়ে কি যেতে পেরেছে, বা বাংলাদেশ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গত বছর জুলাই আগস্টের যেই আহ, এতগুলো বাচ্চা ছেলের আত্মাহুতি, বলা যায় যে নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে, এই যে একটা পরিস্থিতি, সে পরিস্থিতির পরে বাংলাদেশ কি সত্যিকার জায়গায় কি আছে, যেটা কি আমরা আশা করেছিলাম? যে আশা ভরসা নিয়ে ডক্টর ইউনূসকে এই বাংলাদেশে ডেকে নিয়ে এসে আমরা বসেছিলাম, সেই আশা কি আমরা পূরণ করতে পেরেছি? স্বৈরাচারদেরকে সরিয়ে তাদেরকে সরানোর মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশের চিন্তা করেছিলাম, সেই জায়গায় কি আমরা যেতে পেরেছি? পারিনি। দেখেন, একটা কথা কিন্তু রয়েছে যে আপনি যদি সারাক্ষণ নেগেটিভিটি অথবা সেই জায়গার মধ্যে থাকেন বা কথা বলেন, সেটা কিন্তু আপনার চাইলেও হয়ে যাবে, না চাইলেও হয়ে যাবে। সে বিষয়টা নিয়ে আমি মূলত বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটু বলে দিই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমেই আমার আরো বেশি ভিডিও করার ইচ্ছা পোষণ হবে। সেক্ষেত্রে আমি আরো বেশি ইন্সপায়ার হব। যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে পেজটার সাথে থাকবেন। আসুন আমরা এখন মূল আলোচনায় আসি। যে আশা ভরসা নিয়ে আমরা এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, সে আশা ভরসা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি মোটামুটি আমরা বুঝে ফেলেছি। ডক্টর ইউনূস সাহেবকে আমরা যে উদ্দেশ্যে এখানে এনেছিলাম, সেই উদ্দেশ্য উনি অর্জন করতে পারেনি। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্জন করতে পারেনি। কোন একটি গোষ্ঠীকে, কোন একটি দলকে স্পেশালি যে ছায়া হিসাবে রাখা, তাদেরকে ফ্যাসিলিটেট করা, সেটা কিন্তু গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়। যে কারণে হাসিনাকে আমরা তাড়িয়েছি, সেই কারণগুলো যদি আবারও ঘটতে থাকে, বলা যায় যে সেই জিনিসগুলো কখনো এই দেশের মানুষ মেনে নিবে না। আমি একটু পয়েন্ট আকারে যদি বলার চেষ্টা করি, প্রথমত ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দেশের যে অপরিচ্ছন্ন অবস্থা আছে সে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার বিষয়ে কাজ করা, অর্থনৈতিক যে অস্বস্তিকর বিষয় ছিল সেটাকে স্টেবল করা। নিশ্চয়ই এটাকে গ্রো আপ করা তার কাজ নয়, মিনিমাম লেভেলে স্টেবল জায়গায় নিয়ে আসা। এবং আমাদের যে জায়গাগুলো কাজ করা দরকার, তার যে অভিজ্ঞতা রয়েছে অর্থনৈতিক, সামাজিক, এবং আমাদের যে 16 বছরের যে বিশৃঙ্খলা, সে বিশৃঙ্খলা থেকে উত্তরণের জায়গা থেকে এমন একজন লোক, যোগ্য লোক বাংলাদেশে আর নেই। সেই প্রেক্ষিতে তাকে বসানোর আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ করেছে, এবং সেই জায়গা থেকে একটা বিশাল আশা বেঁধেছিল। কিন্তু কি কি করা হয়েছে দেখুন, আমি যদি একদম মোটা দাগে বলি, সিম্পলি যদি কিছু কিছু কাজ হয়তো বা করেছে, কিন্তু সেগুলোকে বাংলাদেশে মোটা দাগে আমি বলি যে করা, আমরা মাপকাঠি যদি মাপি, সেটা কিন্তু আহ, উন্নতি বলা যাবে না। এনসিপি নামে একটি দল হয়েছে, সবাই কিংস পার্টি বলছে। এনসিপি আশা ভরসার জায়গা ছিল, বাট তাদের যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড জায়গা থেকে আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ করতে পারেনি। এই জায়গায় জামাতের কিছু স্টেপ রয়েছে, জামাতও কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি কিছুটা কোণঠাসা হয়েছে তাদের নেতাকর্মীদের বিভিন্ন রকমের আচরণের কারণে, সেই জায়গাতেও তারা একটু ব্যাকফুটে গিয়েছে। আমি জানি না এর ভিতরে রাজনীতিটা কিভাবে এগুচ্ছে, তবে ডক্টর ইউনূসের যে স্টেপগুলো, স্ট্রং স্টেপগুলো হওয়া দরকার ছিল, সেই স্ট্রং স্টেপগুলো কিন্তু তিনি নিতে পারেননি। সেই দরুন কিন্তু মূলত বলা যায় যে বাংলাদেশের অস্থিরতা এসেছে। যে মব জাস্টিস অথবা মব হওয়া বা প্রেশার গ্রুপ, এই ধরনের কথাবার্তার মাধ্যমে বাংলাদেশে কিন্তু একটা অস্থিরতা তৈরি করে রাখা হয়েছে। বাট এটা কিন্তু কাম্য নয়, কারণ আমরা জানি পতিত শক্তি আমাদেরকে বারবারই অস্থির করার চেষ্টা করবে।
আমরা ওই জায়গায় দেব কেন? আমরাও জাতীয় ঐক্যের কথা বলবো, কিন্তু আমরা সে জায়গায় কোনো একটা গোষ্ঠীকে সবসময় প্যাট্রোনাইজ করব, অন্যদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করব। এই ধরনের বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা চেয়েছি একদম পরিষ্কারভাবে একটি এমন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই স্বাধীন মতো কথা বলতে পারবো, কাজ করতে পারবো, সেখানে দুর্নীতি থাকবে না, সেখানে ভালো চাকরির ব্যবস্থা থাকবে, ব্যবসা করার সুন্দর পরিবেশ থাকবে, প্রচুর প্রোডাকশন হবে, আমাদের ইকোনমিটা ভালোভাবে ড্রাইভ করবে, আমাদের জিডিপি বাড়বে, আমাদের প্রবৃদ্ধি বাড়বে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আশা ভরসা নিয়ে আমরা এগিয়েছি। এগিয়ে যাওয়ার মধ্যে আমরা হোঁচট খাচ্ছি কোন জায়গায়? নির্বাচনের যে একটা মীমাংসার জায়গায়, সাংবিধানিক যে মীমাংসার জায়গায়। এই সংস্কারটা জরুরি, বাট সংস্কারটাকে এত বেশি মডারেট করে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেটা কিনা মূল উদ্দেশ্য থেকে আমরা কিন্তু পিছুপায় হয়ে যাচ্ছি। আমরা কতটুকু এগোতে পেরেছি, এটার কিন্তু প্যারামিটার সামনে মানুষ করবে, যে আপনাকে যে দেওয়া হয়েছে, আপনি আপনার কোন সুবিধাটা নিয়েছেন, আর জাতিকে আপনি কি দিয়েছেন। আপনি গ্রামীণ ব্যাংকের কোন সুবিধা কি নিয়েছেন? মানুষ কিন্তু এগুলো খুঁজবে। আপনি কি যে কাজটা, রাষ্ট্র ক্ষমতা থেকে যে কাজটা করবেন, সেটা কিন্তু পূর্ণ আপনার এই বিচারটা কিন্তু বাংলাদেশের মানুষ করবে, এটা এতটুকু মনে রাখবেন। সেই আসপেক্টে বলতে পারি, আপনার কি দরকার ছিল 25টা বোয়িং কেনা? এই সিদ্ধান্তে আপনার যাওয়া, বাংলাদেশের অর্থনীতি কি বা বিমানের যে পরিস্থিতি, সেই বিমানের পরিস্থিতির জায়গায় আপনি কি বলতে পারেন যে বাংলাদেশ এখন 25টা বোয়িং বিমান কিনতে পারে? এর আগেও তো কিনেছে, কোনো কি লাভ হয়েছে? যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক যে স্থিতিশীলতা আনার জন্য, ব্যালেন্স অফ ট্রেড আনার জন্য আপনি যেটা করতে যাচ্ছেন, সেটা কি আদৌ কি প্রয়োজন ছিল? সেটা কি অন্যভাবে চিন্তা করার দরকার ছিল না? আমাদের এখন দরকার যুদ্ধ বিমান কেনা। এই টাকাটা যুদ্ধ বিমান কিনতে হবে, বোয়িং কেনা নয়। কারণ আমাদের বিমান ওই শক্তিশালী জায়গা নেই। আমাদের প্রত্যেকটা ফ্লাইটের যে স্টেশন, ডেস্টিনেশন গুলো কিন্তু ক্লোজড। নিউ ইয়র্কে ক্লোজড, লন্ডনে ক্লোজড। তো আপনি এই বোয়িংটা কার জন্য কিনছেন? আপনার কাছে কি আমরা এটা আশা করেছিলাম এই ধরনের বিষয়ে, এই ধরনের কার্যক্রম করার ক্ষেত্রে? আপনি চোখে চোখ রেখে কথা বলার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে সামনে রেখেছিল। ভারতীয় আধিপত্যবাদ এবং এই যে ফ্যাসিবাদ, এটা যেন কোনোভাবেই মাথাচাড়া না দিতে পারে। আপনার আইডেন্টিটি, আপনার কর্মকাণ্ডকে সামনে রেখে আমরা কিন্তু এই জিনিসটা করতে চেয়েছিলাম, কিন্তু হলো ভিন্নটা। কাদের কি আপনি খুশি করতে চাচ্ছেন আমি জানি না, বা কোন জাতিকে আপনার খুশি করতে চাচ্ছেন আমি জানি না। অর্থনীতি যে চাকা ঘোরানোর জন্য আপনি যে ব্র্যান্ডিং ছিলেন, সেই ব্র্যান্ডিংটা কি আপনি করতে পেরেছেন? সেই ব্র্যান্ডিংটা আপনি করতে পারেন। আপনার স্টেপ গুলো আমরা খুব আশাবাদী ছিলাম যে প্রত্যেকটা স্টেপ হবে এমন যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনার সময়, আপনার থাকা অবস্থা, আপনার নীরবতা সবচেয়ে আমাকে অবাক করেছে। আপনার নীরবতা আমাকে সবচেয়ে অবাক করেছে এটা ভেবে, ভারতীয় এজেন্টদেরকে কেন আপনি এখন পর্যন্ত হারাতে পারলেন না? আপনি এখন পর্যন্ত কেন যে আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে বিনাশ করতে পারলেন না? এখনো আপনার প্রশাসন সাজাতে 1 বছর সময় কেন লেগে গেল? কেন প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের লোকেরা এখনো রয়ে গেল? তারা এখনো কেন কথা বলতে পারছে মাঠে ঘাটে সব জায়গায়? সেটা আপনি করতে পারলেন না। এই জনগণ এই আশাবাদ ব্যক্ত করেছিল যে এদেরকে নির্মূল করবেন আপনি, কিন্তু সেই জায়গায় আপনি শক্ত অবস্থান থাকতে পারেননি। তাদের অবস্থান যে জায়গায়, সেই জায়গায় রয়ে গেছে। তারা এই বিশৃঙ্খলা এই দেশে রেখেছে এবং বাংলাদেশকে বিপজ্জনক জায়গায় নিয়ে চলে গেছেন, এতটুকু বলতে পারি। এই যে পতিত শক্তি, এই পতিত শক্তি কিন্তু বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে। কারণ তাদের অতীত ইতিহাস কিন্তু আমাদের কাছে পরিষ্কার, তারা এই কাজগুলো করে এসছে এবং সামনে আরো করবে। সামনে এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। আজকে এতটুকুই রেখে আমি শেষ করছি। বেশ খারাপ লাগছে যে আমরা আসলে কোন জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আসলে আমরা কোথায় গেলাম। নির্বাচন আমাদের সমাধান নয়, কিন্তু নির্বাচন আমাদের আবার সমাধান। সংস্কার করে নির্বাচন বা নির্বাচন করে সংস্কার, দুটো আসলে পরিপূরক বিষয়। কিন্তু সামনে আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে এবং কি হবে, সেটার অপেক্ষায় আমাদের
থাকতে হবে। আপনাদের এই অবস্থা নিয়ে ইউনূস সাহেবের বর্তমান পরিস্থিতি এবং তাকে জবাব দিতে হবে এই একটা পরিস্থিতিতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জানানোর মাধ্যমে সেখানেও আমাদের ডিসকাশন হবে, কারণ বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।